নমস্কার বন্ধুরা, আমি সুমাইয়া ঢাকা থেকে বলছি। আজ যে গল্পটা আমি আপনাদের শোনাতে যাচ্ছি সেটা কোনো কাল্পনিক গল্প নয়। এটা আমার জীবনের এক দগদগে ঘা। যে ঘা শুকিয়ে গেছে ঠিকই, কিন্তু তার দাগ আজও আমার সংসার, আমার মানসিক শান্তি সব। নমস্কার বন্ধুরা, আমি সুমাইয়া ঢাকা থেকে বলছি। আজ যে গল্পটা আমি আপনাদের শোনাতে যাচ্ছি সেটা কোনো কাল্পনিক গল্প নয়। এটা আমার জীবনের এক দগদগে ঘা। যে ঘা শুকিয়ে গেছে ঠিকই, কিন্তু তার দাগ আজও আমার সংসার, আমার মানসিক শান্তি সব তছনছ করে দিয়েছে। আমি চাই না আমার মতো আর কোনো মেয়ে এমন পরিস্থিতির শিকার হোক। তাই আজ লজ্জার মাথা খেয়ে জীবনের গল্প চ্যানেলে আমার এই ঘটনাটি শেয়ার করছি। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ফিরে যাই সেই অভিশপ্ত দিনগুলোতে। আমার আর রাকিবের সংসারটা ছিল আর 10টা সাধারণ দম্পতির মতোই। ভালোবাসার বিয়ে ছিল আমাদের। রাকিব এমনিতে খুব শান্ত সৃষ্ট স্বভাবের ছেলে। অফিস করে বাসায় ফেরে, ছুটির দিনে আমাকে নিয়ে একটু ঘুরতে বের হয়। এই ছিল আমাদের জগৎ। আমার বাবা মারা গিয়েছিলেন আমি যখন ইন্টারে পড়ি। তারপর থেকে মা একাই ছিলেন, গ্রামের বাড়িতেই থাকতেন। কিন্তু হঠাৎ একদিন খবর এলো, মায়ের শরীরটা খুব খারাপ, বাথরুমে পড়ে গিয়ে কোমরে ভীষণ চোট পেয়েছেন। ডাক্তার জানালো মা আর একা চলাফেরা করতে পারবেন না, অন্তত মাস 6 তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। আমি রাকিবকে বললাম, মাকে ঢাকায় আমাদের কাছে নিয়ে আসি। রাকিব এক কথায় রাজি হয়ে গেল। বলল, এটা কি জিজ্ঞেস করার বিষয় সুমু? মা তো আমারও মা, নিয়ে এসো। মাকে নিয়ে এলাম। আমাদের 2 রুমের ফ্ল্যাট, একটা রুমে আমরা, অন্যটায় মাকে থাকার ব্যবস্থা করে দিলাম। শুরুর দিকে সব ঠিকঠাকই ছিল। আমি অফিস সামলে সংসারে রান্না করে মায়ের সেবা করতাম। কিন্তু বিপদ হলো তখন যখন আমার অফিসে কাজের চাপ বেড়ে গেল, আর একই সময় আমি কনসিভ করলাম। প্রেগন্যান্সির প্রথম দিকে আমার শরীর এত খারাপ লাগত যে নিজের যত্ন নেওয়াই কঠিন হয়ে পড়ল, মায়ের সেবা করা তো দূরের কথা। রাকিব তখন এগিয়ে এলো। ও বলল, তুমি চিন্তা করো না, আমি তো আছি। অফিস থেকে ফিরে মায়ের দেখাশোনা আমিই করব। শুরুতে আমার খুব গর্ব হতো, ভাবতাম কত বড় কপাল আমার যে এমন একজন স্বামী পেয়েছি। শাশুড়ির সেবা করতে কোনো ছেলের যে এত আগ্রহ থাকতে পারে তা রাকিবকে না দেখলে বিশ্বাস করতাম না। কিন্তু এই সেবার আড়ালে যে অন্য কোনো সর্বনাশা খেলা চলছে তা ঘুণাক্ষরেও টের পাইনি। মা তখন বিছানায়, নড়াচড়া করতে কষ্ট হয়। তাকে ধরে বাথরুমে নেওয়া, ওষুধ খাওয়ানো, এমনকি মাঝে মধ্যে পায়ে গরম সেক দেওয়া বা মালিশ করা, সব রাকিব করত। মা প্রথমে খুব লজ্জা পেত, জামাইয়ের সামনে এভাবে অসুস্থ হয়ে পড়ে থাকা, জামাইয়ের হাতে সেবা নেওয়া, এটা আমাদের সমাজ খুব একটা স্বাভাবিকভাবে দেখে না। কিন্তু রাকিব মাকে খুব সহজ করে নিয়েছিল। একদিন অফিস থেকে ফিরে দেখি রাকিব মায়ের ঘরে, দরজাটা ভেজানো। আমি দরজার কাছে গিয়েই দমকে দাঁড়ালাম। মায়ের পায়ে তেল মালিশ করে দিচ্ছে রাকিব। দৃশ্যটা খুব স্বাভাবিক হওয়ার কথা ছিল, কিন্তু রাকিবের চাহনি আর মায়ের অস্বস্তি আমাকে কেমন যেন খটকা দিল। রাকিব মায়ের পায়ের গোড়ালি থেকে ধীরে ধীরে উপরের দিকে হাত বুলিয়ে দিচ্ছিল। মা ফিসফিস করে বলল, বাবা থাক, আর লাগবে না, তুমি ক্লান্ত হয়ে গেছ। রাকিব তখন মায়ের দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দিয়ে বলল, আমার ক্লান্তি লাগছে না মা, বরং আপনার এই নরম পায়ে হাত বোলালে আমার সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায়। আপনি চুপ করে শুয়ে থাকুন তো। কথাটা শুনে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। জামাই শাশুড়িকে এভাবে কথা বলে, নাকি আমিই বেশি ভাবছি? নিজেকে বোঝালাম, হয়তো সেবার ছলে বলেছে। কিন্তু সেই রাত থেকেই আমার মনে সন্দেহের বীজ বোনা হয়ে গেল। দিন যত যেতে লাগল, রাকিব আর মায়ের সম্পর্কটা যেন কেমন আঠালো হয়ে উঠল। রাকিব অফিস থেকে ফিরেই সোজা মায়ের রুমে চলে যেত। আমি রান্নাঘরে থাকতাম, আর ওরা ঘণ্টার পর ঘণ্টা গল্প করত। মা, যিনি একসময় জামাইয়ের সামনে মাথায় কাপড় ছাড়া আসতেন না, তিনি এখন রাকিবের সামনে অনেক বেশি সাবলীল। একদিন দুপুরে আমি অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরেছিলাম। শরীরটা ভালো লাগছিল না।
চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকতেই নিস্তব্ধ বাসা। ভাবলাম হয়তো মা ঘুমাচ্ছে আর রাকিব অফিসে। কিন্তু শোবার ঘরের দিকে যেতেই মায়ের ঘর থেকে গোঙানির মতো শব্দ শুনতে পেলাম। বুকটা ভয়ে কেঁপে উঠল। মা কি আবার অসুস্থ হয়ে পড়ল? আমি পা টিপে টিপে মায়ের দরজার কাছে গেলাম। দরজাটা সামান্য ফাঁক করা। উকি দিতেই যে দৃশ্য দেখলাম তাতে আমার পায়ের নিচের মাটি সরে গেল। রাকিব মায়ের বিছানায় বসে আছে। মা শুয়ে আছেন, কিন্তু তার পরনে শাড়ির আঁচলটা ঠিকঠাক নেই। রাকিব মায়ের কোমরে ব্যথার মলম লাগিয়ে দিচ্ছে, কিন্তু সেটা শুধু মলম লাগানো ছিল না। রাকিবের হাতটা মায়ের কোমরের ভাঁজে এমনভাবে ঘুরছিল যা কোনো সেবকের হাত হতে পারে না। ও এক ধ্যানে মায়ের ফর্সা পেটের দিকে তাকিয়েছিল, ওর কপালে বিন্দু বিন্দু ঘাম। আমি শুনলাম রাকিব ফিসফিস করে বলছে, মা, আপনার শরীরটা এখনো এত সুন্দর। এই বয়সেও আপনার গায়ের চামড়া মাখনের মতো। সুমাইয়ার চেয়েও আপনার আবেদন অনেক বেশি। আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার কানকে। মা কি তাকে ধমক দেবে, থাপ্পড় মারবে? না, মা চোখ বন্ধ করেছিলেন। হয়তো ব্যথায় নাকি অন্য কোনো আবেশে, আমি বুঝতে পারলাম না। মা দুর্বল গলায় বলল, ছি রাকিব, কি বলছো এসব? কেউ শুনে ফেলবে। রাকিব তখন ছুটে পড়ল মায়ের মুখের কাছে, বলল, শুনুক, আমি আর নিজেকে আটকাতে পারছি না মা। এই কয়েক মাস আপনার সেবা করতে গিয়ে আমি আপনার মায়ায় পড়ে গেছি, এই শরীরটার মায়ায় পড়ে গেছি। এই বলে রাকিব মায়ের গলার কাছে মুখটা নামিয়ে আনল। আমি দেখলাম মা তার হাতটা রাকিবের চুলে রাখলেন, বাধা দিলেন না, বরং যেন তাকে কাছে টেনে নিলেন। আমার মনে হলো আকাশ ভেঙে পড়েছে আমার মাথায়। যে মাকে আমি দেবীর মতো মানতাম, যে স্বামীকে আমি দেবতার মতো পূজা করতাম, তারা দুজন মিলে আমার সাজানো বাগানটা এভাবে তছনছ করে দিচ্ছে। আমি সেদিন ঘরে ঢুকিনি, নিঃশব্দে বাসা থেকে বেরিয়ে গিয়েছিলাম। পার্কে বসে একা একা কেঁদেছিলাম। কেন এমন হলো? মায়ের কি বয়সের কারণে বিচার বুদ্ধি লোপ পেয়েছে, নাকি একাকিত্ব তাকে গ্রাস করেছে? আর রাকিব, সে তো যুবক, সে কেন এই অসুস্থ বয়স্ক শরীরের প্রতি আসক্ত হবে? নাকি এটা কোনো ব্ল্যাকমেল, নাকি শুধুই বিকৃত কাম? বাসায় ফিরে আমি না জানার ভান করলাম, কিন্তু আমি তাদের নজরে রাখতে শুরু করলাম। বুঝতে পারলাম এটা এখন আর শুধু সেবার মধ্যে সীমাবদ্ধ নেই। রাতের বেলা যখন আমি ঘুমিয়ে পড়তাম, রাকিব পানি খাওয়ার নাম করে বিছানা থেকে উঠত, ফিরত অনেক দেরি করে। ওর শরীরে তখন অন্যরকম একটা গন্ধ থাকত, মায়ের ব্যবহার করা পাউডার আর ঘামের গন্ধ। একদিন রাতে আমি মরার মতো ঘুমের ভান করে পড়ে রইলাম। রাকিব উঠল, ধীর পায়ে মায়ের রুমে গেল। আমি পিছু নিলাম। দরজার আড়ালে দাঁড়িয়ে যা দেখলাম তা কোনো মেয়ে সহ্য করতে পারে না। ঘরের টিমটিমে আলোয় দেখলাম রাকিব মায়ের বিছানায় শুয়ে আছে। মাকে সে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরেছে। মায়ের হাত রাকিবের পিঠে। রাকিব পাগলের মতো মায়ের গলায় ঘাড়ে চুমু খাচ্ছে। ওর শ্বাস প্রশ্বাসের শব্দে ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে। রাকিব বলছে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। সুমাইয়াকে আমার আর ভালো লাগে না। তোমার এই অভিজ্ঞ শরীর আমাকে পাগল করে দেয়। মা তখন কাঁদছেন, আবার একই সাথে রাকিবকে আঁকড়ে ধরে আছেন। মা বললেন, এটা পাপ রাকিব, মহাপাপ, আমরা নরকে যাব। রাকিব উত্তর দিল, নরক হলে নরক, এই সুখের কাছে স্বর্গও কিছু না। রাকিবের হাত তখন মায়ের ব্লাউজের হুক খোলার চেষ্টা করছিল। আমি দেখলাম মায়ের শরীরটা কেঁপে উঠছে, ভয়ে নাকি উত্তেজনায় জানি না। রাকিব নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে মায়ের শরীরের উপর আরও ঝুঁকে পড়ল, তাকে পিষে ফেলতে চাইল নিজের বুকে রোমে। আমি আর সহ্য করতে পারলাম না, চিৎকার করে কেঁদে উঠলাম। দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলাম। মা, রাকিব, তোমরা এটা কি করছো? আমার চিৎকারে ওরা দুজন ছিটকে সরে গেল। রাকিবের মুখ ভয়ে সাদা হয়ে গেছে। মা কাচুমাচু হয়ে চাদর দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করছেন। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, ছি মা, আমি তোমার পেটে হয়েছি, তুমি আমার স্বামীর সাথে? তোমার কি ঘৃণাও লাগলো না? মা কোনো কথা বলতে পারলেন না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। রাকিব আমার পা জড়িয়ে ধরল। সমু, বিশ্বাস করো আমি চাইনি। শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, ভুল হয়ে গেছে, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে।
সেই রাতেই মাকে আমি গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করলাম। রাকিবকে আমি ডিভোর্স দিইনি, কারণ আমার পেটে তখন ওর সন্তান। কিন্তু আমাদের সম্পর্কটা মরে গেছে। আমরা এক ছাদের নিচে থাকি, কিন্তু কেউ কারো সাথে কথা বলি না। মায়ের পরিণতিটা হলো আরও করুণ। গ্রামের বাড়িতে গিয়ে মা আর কারো সাথে কথা বলতেন না। লজ্জায়, অপমানে আর হয়তো অনুশোচনায় তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন। মাস 2 পরেই খবর পেলাম মা আর নেই, হার্ট অ্যাটাক করে মারা গেছেন। আর রাকিব, সে এখন জীবন্ত লাশ। প্রতিটা মুহূর্তে সে অপরাধ বোধে ভোগে। সে আমার দিকে তাকাতে পারে না। বন্ধুরা, অবৈধ সম্পর্কের পরিণতি কখনো ভালো হয় না। ক্ষণিকের মোহ বা শারীরিক উত্তেজনা একটা সাজানো সংসার, একটা পবিত্র সম্পর্ককে কিভাবে ধ্বংস করে দিতে পারে তার প্রমাণ আমার জীবন। শাশুড়ি মায়ের অসুখ সেবার নাম করে যে সম্পর্কের বিষবৃক্ষ আমার ঘরে বোনা হয়েছিল,